তো আজকে আমরা কোন বিষয়টা নিয়ে যাচ্ছি, প্রবলেম এবং সলিউশন এসে, তাই না? তো প্রবলেম এবং সলিউশন ব্যতীত আর কি কি এই টাইমের ভিতরে আর কি কি আছে আমাদের, দেখো যে কজ এবং ইফেক্ট এসে এবং কজ এবং কি সলিউশন এসে। তো প্রবলেম অর্থটা কি বলেন তো আপনারা আমাকে? সমস্যা। আর সলিউশন মানে কি? সমাধান। কজ মানেটা কি? কারণ। আর ইফেক্ট মানে কি? প্রভাব। ভেরি গুড। আর কজ এবং সলিউশন, কজ মানেটা কি? কারণ। আর সলিউশন মানে কি? সমাধান। এখন আসেন যে আমি আপনাদের প্রথমে প্রবলেম এবং সলিউশনের স্ট্রাকচারটা দিই। এগুলোর স্ট্রাকচার কিরকম ভাবে আপনারা সবাই খাতায় লেখেন যে কোন স্ট্রাকচারে আমরা এগুলা করবো অ্যাকচুয়ালি। দেখো, তো প্রথমে আমরা কি তৈরি করব বলেন আপনারা? ইন্ট্রোডাকশন। কি তৈরি করি? ইন্ট্রোডাকশন। এই স্ট্রাকচারটা কিন্তু সবার ক্ষেত্রে এখানে সত্য। এটা প্রবলেম সলিউশনের ক্ষেত্রে যা, কজ এফেক্টের ক্ষেত্রে তা, কজ এবং সলিউশনের ক্ষেত্রেও সেটা। তো এগুলা যেহেতু একত্রে আমি নিয়ে আসছি, তো ইন্ট্রোডাকশন আমরা লিখবো দুইটা সেন্টেন্সে। প্রথমে আমরা কি করি বলতো? প্যারাফ্রেজ করি। প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি করি আমরা? প্যারাফ্রেজ করি। তারপর হচ্ছে গিয়ে আমরা কি করি বলতো? থিসিস স্টেটমেন্ট। কি লিখি আমরা বলো? থিসিস স্টেটমেন্ট। তো থিসিস স্টেটমেন্টে আমরা কি দেই আপনারা বলেন? থিসিস স্টেটমেন্টে কি দেই? হ্যাঁ, অপিনিয়ন বা কি দেই? আনসার। তো এই যে কোয়েশ্চেন আমি লিখছি, এখানে কোনো জায়গায় অপিনিয়ন বুঝায়? বুঝাচ্ছে না। হোয়াট ডু ইউ থিঙ্ক বা শুড দ্বারা যদি প্রশ্ন করি, কিস দ্বারা? হোয়াট ডু ইউ থিঙ্ক অথবা শুড দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে কি বুঝায়? এখানে নিজের অপিনিয়ন দিতে হবে। তো এখানে তো এরকম কোনো জিনিস নাই। তো সেজন্য এখানে আমরা কি দিব? আচ্ছা, অপিনিয়ন লিখে ফেললাম। যদি অপিনিয়ন চায় তাহলে দিবেন অর কি? আনসার। মানে এখানে আপনাদের প্রশ্নের উপর আমাদের একটা কি বের করতে হবে? আনসার বের করতে হবে। এইটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন লিখব। তো ইন্ট্রোডাকশনের পরে আমরা যে জিনিসটা লিখবো, কোথায় চলে যাবো আমরা? বডি ওয়ানে। তো দেখো যে বডি ওয়ানে আপনাদের সূত্র শিখেছিলাম, মনে আছে সবার? বডি ওয়ানের সূত্র দেখা যায় ইউজ রুল 1 অর কি রুল কি 2। তো রুল 1টা কি ছিল বলতো আমাদের? তীর। আর রুল 2টা কি ছিল বলো? হ্যাঁ, তীর তা। তবে প্রবলেম এবং সলিউশন এসে এবং অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এসে, এগুলো আমরা তীরতা দ্বারা লিখবো। কিসের দ্বারা লিখবো? তীরতা। কারণ এখানে দেখো যে প্রবলেমস, এখানে এস দেওয়া আছে না? তো এটা সিঙ্গুলার না প্লুরাল? তাহলে সেজন্য আমরা রুল নাম্বার 1 ইউজ না করে আমরা কোনটা ইউজ করলে বেশ ভালো হবে? রুল 2। এখন যদি কেউ রুল 1 দ্বারা লিখো, কোনো অসুবিধা নেই। আপনি বুঝাতে পারলে ব্যান্ড 9 এর মধ্যে কি পাবেন? 9 পাবেন। ক্লিয়ার হইছ? এই আর কি। তো এখানে আমরা কি লিখবো? দেখো, এখানে আমরা ডিসক্রাইব, এখানে ডিসক্রাইব করব। কি ডিসক্রাইব করব বলেন তো আপনারা? ডিসক্রাইব দ্য প্রবলেমস। কি আলোচনা করব আমরা এখানে? শুধু প্রবলেমস গুলো। তো এখানে যদি কজ এবং সলিউশন থাকে, তাহলে এখানে আমরা কি ইউজ করব বলতো? কজেস গুলা কি দিব? আমরা বর্ণনা করব। যদি কজ এবং সলিউশন বা কজ এবং ইফেক্ট দিয়ে আসে, তাহলে এখানে কারণগুলা বর্ণনা করব বডি 1-এ। এখন আসো বডি প্যারাগ্রাফ 2-তে আমরা কি লিখব? বডি প্যারাগ্রাফ 2-তে আমরা সেম আগের মতো ইউজ রুল 1 লিখতেছেন সবাই? হ্যাঁ, লিখতে হবে রুল 2। তো এখানে তীর এবং তীরটা আমি আর লিখছি না, এখানে তো সেম কথাটাই। সো এখানে কি ডিসক্রাইব করব বলো? আপনারা বলেন এখানে কি ডিসক্রাইব করতে যাব আমরা? ডিসক্রাইব দ্য সলিউশনস, মানে সলিউশন যেগুলো আছে ওইগুলা। আর এখানে যদি কজ এবং সলিউশন আসলে তো সলিউশনই, আর কজ এবং ইফেক্ট আসলে এখানে কি বর্ণনা করব আমরা? ওই তার ইফেক্টসগুলা। কোনগুলো ব্যবহার দিব আমরা? ইফেক্টসগুলা। ব্র্যাকেটের ভিতর হচ্ছে ওই যে ওগুলার আর কি বলছি, ওগুলার জিনিসগুলা, কজ এবং সলিউশন, কজ এবং ইফেক্টের কথাগুলো। আর সবার শেষে আমরা কি লিখব? কনক্লুশন। আমরা কয়টা স্ট্রাকচার মেনটেন করে লিখব বলেন তো? 4টা। কয়টা বডিতে লিখবো আমরা? 4টা। এটাই সবচেয়ে পপুলার, 4টা বডিতে লিখা। তো কনক্লুশনে আমরা যে জিনিসটা করব, কনক্লুশনে ফার্স্ট সেন্টেন্স কেমনে লিখবো বলেন? মনে আছে কি সবার? তোমাদের মনে আছে? কি লিখি ফার্স্ট সেন্টেন্সে বলো? হ্যাঁ, সামারাইজ অনলি কোনগুলা? টপিক সেন্টেন্স। আর এগুলা সামারাইজ করি কেমনে? কোন কোন বডি থেকে নিয়ে আসা? ফর বডি 1 এন্ড কি 2, এই দুইটা বডির টপিক সেন্টেন্সগুলো সামঞ্জস্য করে আমরা কি করি? প্রথম একটা সামারি লিখি। আর এরপরে আমরা দেখো যে যদি আমাদের অপিনিয়নটা এখানে চাই নাই, যদি অপিনিয়ন দিয়ে দেই বা অপিনিয়ন তারা বলে, তাইলে ওই সেম অপিনিয়নটা এখানে এসে আবার প্যারাফ্রেজ করা লাগবে। সেটাকে রিরাইট বা রিস্টেট বলা হয়।
রিস্টেট ইয়োর কি অপিনিয়ন। আর যদি আমরা এখন কি দিচ্ছি এটার উপর অ্যান্সার দিচ্ছি না, তো অ্যান্সার দিলে এখানে আমরা সাজেশন দিব, গিভ ইয়োর সাজেশন অথবা রিকমেন্ডেশন, গিভ ইয়োর সাজেশন। শেষ। এই হচ্ছে আমাদের মেইন থিমটা আছে। আসলেই আমরা কেমনে লিখব প্রবলেম এবং সলিউশন এসে, কজ এবং সলিউশন, কজ এবং ইফেক্ট এসে, এই স্ট্রাকচারটা ব্যবহার করবো সব সময়। এটার আরেকটা স্ট্রাকচার আছে, ওইটা আমি দেখাই না, এটাই সবচেয়ে পপুলার স্ট্রাকচার, যেটা ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির ওয়েবসাইটেও এভাবে লেখা আছে আর কি, সেজন্য আমি আপনাদের দিলাম। লিখো সবাই লিখো। লেখা শেষ হলে আমাকে বলবেন, আমি মুছে ফেলবো। শেষ? আপনাদের শেষ না? ওকে, মুছে দেই এখন। পিছন থেকে শেষ। জাহানারা, আপনার নাম কি? জাহেদা। শেষ না? তাহলে আমি স্ট্রাকচারটা মুছে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। ওকে, এখন আমরা চলে যাব, কোথায় চলে যাব বলেন তো আপনারা? এখন আমরা চলে যাব, কি করি প্রশ্ন বোঝার পরে আমরা কি করি রে বলেন তো? হ্যাঁ, প্ল্যানিং করি। এখন আমরা কি করব বলেন? প্ল্যানিং করব। আসেন প্ল্যানিংটা আমরা চলে যাই। তো প্ল্যানিং এর জন্য আমরা কি করব? পরীক্ষার হলে এইভাবে টান দিব, এই যে আমি দিচ্ছি আর কি। ওকে, তো এই টানটা দাও তো সবাই। আপনাদের খাতায় আপনারা, আমি তো ভার্টিক্যাল ভাবে করব, আপনারা হরিজন্টাল করে ফেলবেন। তো এভাবে টান দেন একটু সবাই। এই যে এই জায়গায় আমরা কি করব? সবাই মিলে প্ল্যানিং করব। তো প্রথম অবস্থায় আমরা প্রবলেমস অফ, এটা লিখি উপরে, প্রবলেমস অফ লিভিং ইন এ কি সিটি? বিগ সিটি। বিগ কি দিব আমরা বলো তো? সিটি। তো এখানে 1 2 3 4 5 5, তারপরে 6। তো এইভাবে আরেকটা টান দিবেন। আর এখানে আমরা লিখবো গিয়ে কি? সলিউশনস, তাদের সলিউশনগুলো। তবে হ্যাঁ, সলিউশনের সময় আপনি ওই তীর বা তীরটা রুল ইউজ করা যায় না, এটা একটু ডিফারেন্ট, আপনারা মাইন্ডে রাখবেন। ইফেক্টের ক্ষেত্রেও সেম। এখানে শুধু টপিক সেন্টেন্সগুলো আর কি লিখবেন আপনারা, সলিউশন লিখবেন। আর ওইগুলাকে আমরা বডিতে গিয়ে কি করবো? একটু বড় করব। তো এখানে টপিক সেন্টেন্স আমরা দুইটা দিচ্ছি, এই দুইটা টপিক সেন্টেন্সের এখানে আমরা কি দিব? কথাগুলা লিখবো। আর ওইগুলার বর্ণনা আমরা বডি প্যারাগ্রাফ কোনটাতে দিব? 2তে। তো এখানে আসেন যে সবাই এইটা করছেন, সবাই লিখেন সবাই। দিছেন দাগ, খাতায় আঁকছেন? এখন আসো আমরা সবাই মিলে পরীক্ষার হলে 6 থেকে 8 মিনিট সময় নেবেন আগেই। মানে প্রশ্নটা আগে আমরা বুঝছিলাম না, যেমন এখানে প্রশ্ন বলছে যে মেনি পিপল থিঙ্ক দ্যাট লিভিং ইন এ বিগ সিটি, অনেক মানুষ মনে করে যে বড় শহরে বসবাস করা হ্যাজ মেনি ডিফিকাল্টিস, মানে প্রচুর কি আছে? সমস্যা আছে নাওয়াডেজ, বর্তমানে। তো এখানে মেইন জিনিসটা হচ্ছে, মানে জেনারেল টপিকটা হচ্ছে লিভিং ইন এ বিগ সিটি, আর লেখা লাগবে কিসের উপর? ডিফিকাল্টিস, মানে সমস্যাগুলা। আর এরপরে আমাদের ইনস্ট্রাকশন বলছে যে ওদের প্রবলেমগুলো বলতে হবে, আর কি বলতে হবে? তাদের সলিউশনগুলো। ক্লিয়ার হয়েছে এবার? তো আমরা প্রবলেমগুলো এখানে নিয়ে আসবো। যেমন বিগ সিটিতে বসবাস করার প্রথম প্রবলেম কি হতে পারে আপনারা মনে করেন তো? প্রথম প্রবলেম, হ্যাঁ, নয়েজ পলিউশন। ভেরি গুড। আর কি হতে পারে? হ্যাঁ, এটাও আমরা নিব, পলিউশন নিব। যেমন আপনারা সবাই এখন কোন শহরে বসবাস করছেন? সিলেটে।
তো সিলেটে বসবাস করার প্রধান কয়টা রিজন, সিলেট ধরবেন প্লাস ওয়ার্ল্ড ওয়াইড ধরবেন, শুধু সিলেটের কথা আপনারা বিবেচনা করবেন না, ঢাকার কথাও বিবেচনা নিয়ে আসতে হবে। ট্রাফিক জ্যাম, ভেরি গুড, এটা হতে পারে। আর কি প্রবলেমের মধ্যে আপনারা পড়েন শহরে বলেন? গাছপালার অভাব, ডিফরেস্টেশন, ভেরি গুড। হ্যাঁ, গাছপালার প্রচুর অভাব, এর কারণে মানে সামারের সময় প্রচুর কি লাগে, গরম লাগে, হট লাগে। আচ্ছা, আর কেউ আর কোনো জিনিস আপনাদের ভেতর থেকে সিলেট শহরে বা ঢাকা শহরে যারা বসবাস করেন? প্রবলেম তো অনেক আছে বাংলাদেশে। বাংলাদেশে কি প্রবলেমেরও শেষ নাই, আবার কিসের শেষ নাই? সলিউশন। প্রবলেম আমরা সবাই বলতে পারি, বাট কেমনে সলিউশন হতে হবে সেই জিনিসটা আমরা বলি না। কিন্তু দেখবেন যে প্রবলেম বলতে সবাই কি গরম, একদম মাইক টেক ফাটিয়ে দেয়, কিন্তু ওটার সলিউশন কেমনে হবে আর বলতে পারে না। ওকে, সো আসেন যে প্রথমে যে জিনিসটা আমাদের সেটা হচ্ছে কস্ট অফ লিভিং। কি কস্ট অফ কি লিভিং? টু হাই। আমরা কি বলতে পারি? এটা খুব বেশি, তাই না? তো কিসের উপরে বেশি হাই থাকে কস্ট অফ লিভিং এর? যেমন বাড়ির ভাড়া, ঠিক আছে, আমরা হাউজিং বলতে পারি। আর কিসের উপর? বিলসগুলা, ইউটিলিটি বিলস আছে, আর কি আছে বলেন তো আমাকে? ইউটিলিটি বিলস, ইলেকট্রিক বিলস, গ্যাস বিলস, এগুলো আছে না? আর কি কি থাকতে পারে? হাউজিং বিলস, আর কি থাকতে পারে? অ্যাকোমোডেশন তো ওটার ভিতরে ঢুকে ফেলবে। আচ্ছা, আমরা এগুলা লিখে ফেললাম, আমরা বোঝানোর সময় একটু বড় করে কি করব, বুঝাবো। আর নাম্বার 3-তে এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি বলেন তো? এক্সাম্পল হিসেবে আমরা কি আনতে পারি? ওয়েট, আমি এটা মুছে দিই। এক্সাম্পল হিসেবে আমরা এটা আনতে পারি, যেমন ঢাকা শহরের কথা আমরা বিবেচনা করি। ঢাকা শহরে একটা সিঙ্গেল বেডরুমের কি অ্যাকোমোডেশন রেট কি টু হাই। তো অ্যাকোমোডেশন ইস্যু আমরা নিলাম। কি নিলাম আমরা? অ্যাকোমোডেশন ইস্যু। এই জিনিসটা কিন্তু আপনাকে একটু নিতে হবে, হ্যাঁ। আর এটা আমরা ঢাকা সিটির কথা কি দিব? উদাহরণ দিব। ঢাকাতে দেখা যায় যে একটা সিঙ্গেল বেডরুম, এই যে আপনি কোনোভাবে ঘুমাতে পারেন আর একটু শার্ট রাখতে পারেন নাকি দরজার উপর, আপনার কাছ থেকে 8 থেকে 10,000 টাকা নিয়ে নিবে মাসে, হয়ে গেছে। সো এরপরে আসেন যে অ্যাকোমোডেশন ইস্যুর পরে এই যে জিনিসগুলো যখন মানুষের সাথে ঘটে থাকে, তখন সিটি লাইফটাকে তার কি মনে হয়? স্ট্রেসফুল লাইফ মনে হয় না? স্ট্রেসফুল এবং আনহেলদি অনেক সময় হয়। তো আমরা বলতে পারি যে স্ট্রেসফুল অ্যান্ড আনহেলদি। কি বলতে পারি আমরা বলুন তো? আনহেলদি। বুঝা যায় এটা লেখা? ওকে। নাম্বার 5-এ আমরা আরেকটা টপিক সেন্টেন্স নিয়ে আসি। আরেকটা টপিক সেন্টেন্স কি আনা যায়? ওই যে আপনি বলছেন পলিউশন, নয়েজ, আর কি বলছিলেন আপনার? ট্রাফিক জ্যাম। তো আমরা বলতে পারি যে পলিউশন অ্যান্ড ট্রাফিক জ্যাম। কি বলতে পারি আমরা? পলিউশন অ্যান্ড ট্রাফিক জ্যাম। আমার লেখাটা একটু ছোট হয়ে যাচ্ছে, সো আপনারা বুঝে নেবেন। আর 6 নম্বরে আমরা বলতে পারি এটাই, ট্রাফিক জ্যামের পরে আমরা বলতে পারি এই যে জিনিসগুলো হয়, এই যে পলিউশনগুলো হয়, এগুলো দ্বারা এই যে শীতকাল সবার একটু জ্বর, সর্দি, কাশি লেগে থাকে না? যেমন আমার কাশি ছাড়ে না, এর প্রধান হচ্ছে ডাস্ট অ্যালার্জি। ওটা লাগলেই কাশি শুরু হয়ে যাবে। 4 নম্বরটা স্ট্রেসফুল অ্যান্ড আনহেলদি। স্ট্রেসফুল অ্যান্ড কি আনহেলদি, স্ট্রেস। আচ্ছা, এখন 6 নম্বরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সাফারিং, মানে মেনি ডিজিজ, অথবা হ্যাঁ কি ভেরিয়াস ডিজিজ। ওকে, হ্যাঁ, তাহলে সাফারিং ডিজিজ লিখতে পারি। সংক্ষেপে লিখলাম কি? সাফারিং ডিজিজ। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ডিজিজেস। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে লিখার সময় আমরা এগুলা বলবো যে বিভিন্ন ধরনের রোগ হয় না, যেমন কি কি রোগ হতে পারে বলেন আপনারা? হ্যাঁ, মাথা ব্যথা, হেডেক হতে পারে, তারপর ব্রঙ্কাইটিস হতে পারে, আর কি হতে পারে? রেসপিরেটরি প্রবলেমস আছে না, শ্বাস প্রশ্বাসজনিত, এগুলা হতে পারে। অ্যালার্জিক রিয়েকশন হতে পারে না, ওইগুলো আমরা বর্ণনার সময় লিখে ফেলবো আর কি। হ্যাঁ, স্থূলতা, ভেরি গুড। এখন আসো, আমরা যখন সলিউশনে যাব, সলিউশনে গিয়ে আর কি তীরটা বা তীর সাজানো যায় না। তো এখানে আপনারা যে কাজটা করবেন, এই যে কস্ট অফ লিভিং, এই যেটা আছে না, ওইটার এখানে একটা কি দিবেন? সলিউশন দিবেন। তো কস্ট অফ লিভিং যে সিটির মধ্যে খুব বেশি হাই, এটা সমাধান করবে কে বলেন আপনারা? কে এগিয়ে আসলে এটার সমাধান হবে? গভর্নমেন্ট। ভেরি গুড। তাহলে গভর্নমেন্ট কি করা উচিত? বেশি বেশি হাউজিং বানানো উচিত। গভর্নমেন্ট যদি বেশি বেশি হাউজিং বানায়, তাহলে এই যে বাড়ির মালিকেরা ভাড়া কম দিতে কি বাধ্য, ঠিক আছে না? তো সেজন্য আমরা বলতে পারি যে গভট, আমি সংক্ষেপে লিখতেছি, গভট নিডস, কি বলবো আমরা?
নিডস টু, হ্যাঁ, গভ নিডস টু বিল্ড মোর হাউজেস। কি বলবো আমরা? মোর হাউজেস। তো দেখবেন যে এই জিনিসগুলো কারা সমাধান করতে পারে, আপনি একটু বিশ্লেষণ করবেন। যদি গভ হয় গভ দিবেন, যদি সিটি কর্পোরেশন হয় তাহলে কাকে দিবেন? সিটি কর্পোরেশন। যদি লোকাল অথরিটি হয় তাহলে কাকে দিবেন? লোকাল অথরিটি। যদি আমরা জনগণ পারি তাহলে কাকে দিব? আমরা পিপল দিয়ে দিব, জেনারেল পিপল, এগুলা দিব। তো এখানে আসো যে এরপরে আরেকটা আমাদের টপিক সেন্টেন্স আছে, এই যে এই টপিক সেন্টেন্স পলিউশন এন্ড কি ট্রাফিক জ্যাম। এই জিনিসগুলা কারা ইয়ে করতে পারে? ট্রাফিক জ্যামগুলা কারা এগুলাকে নিঃশেষ করতে পারে বলে আপনার? হ্যাঁ, গভর্নমেন্ট, ট্রাফিক পুলিশ। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস, পুলিশও পারে, ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে না, তারা কি করবে? তারা স্ট্রিক্ট রুলস এবং কি রেগুলেশন। তাইলে আমরা বলতে পারি এটাও সিটি কাউন্সিলের উপর ছেড়ে দিই আমরা। কাদের উপর? সিটি কাউন্সিলের উপর বা সিটি কর্পোরেশন বলতে পারেন। ইম্পোজেস স্ট্রিক্ট রুলস। কি বলতে পারি আমরা বলতো? স্ট্রিক্ট রুলস। আচ্ছা, এই কথা যখন আমরা লিখবো, লিখে তার কিন্তু এটা তো টপিক সেন্টেন্স, লিখে তার একটা এক্সপ্লেইন করব আমরা। আর এই কথাটা প্রথমে আমরা লিখবো টপিক হিসাবে, তারপর ওটার আবার কি করব? এক্সপ্লেইন। তার মানে বডি প্যারাগ্রাফ টুতে আমাদের কয়টা সেন্টেন্স হবে? 4টা। এটা কিন্তু ওই যে আমি আগেই বলে দিছি যে এইটার ক্ষেত্রে তীর অথবা তীরটায় কি করা যায় না, কনভার্ট করা একটু কষ্টকর হয়ে যায়। সো প্রথমে টপিকের মানে সলিউশনটা দিবেন, সলিউশনটা দিয়ে ওই সলিউশনটাকে এক্সপ্লেইন করবেন। পরের টপিকের সলিউশন দিবেন, সলিউশন দিয়ে ওইটার কি করবেন আপনারা? এক্সপ্লেইন। শুধু এইটা একটা ব্যতিক্রম রুল মনে রাখবেন। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা জায়গা করতে পারলাম, যদিও এগুলোর মতো স্মুথলি লেখা যায় না বোর্ডের মতো, ঠিক আছে। বোর্ড যদি পেতাম তাহলে স্মুথলি লিখতে পারতাম। তো যাই হোক, আপনারা এখন লেখাগুলো ধরতে পারছেন তো? হ্যাঁ, এখন আসো আমরা এই লেখাগুলোর পরে এখন আমরা চলে যাব এই অনুযায়ী আমরা কি লিখবো? বডি 1 এবং কি লিখবো? বডি 2। তবে সবার আগে আমরা প্রশ্নটা বুঝছি কয় মিনিট সময়? 2 মিনিট। আর এগুলো আপনি 6 থেকে কয় মিনিট সময় লাগাবেন? 8 মিনিট। যেমন 10 মিনিট টাইম আপনার বোঝার জন্য চলে গেল। 10 মিনিট টাইম কিসের জন্য চলে গেল? বাকি 30 মিনিটস থাকলো না? 30 মিনিটস মধ্যে 25 মিনিটসে বা 20 মিনিটে চাইলেও আপনি লিখতে পারবেন, যখন আপনার কি হয়ে যাবে, যখন আপনার প্ল্যানিংটা রেডি হয়ে যাবে। সত্যি করে বলছি, প্ল্যানিং রেডি মানে আপনি খুব তাড়াতাড়ি কি করতে পারবেন। অনেকে আছে যে মানে 10 মিনিট আগে রাইটিং টেস্ট লিখে শেষ করে ফেলে, এরকম এক্সপার্ট। কারণ তার কি সে প্ল্যানিংয়ে একটু সুন্দর করে করছে, অনুযায়ী লিখছে, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো আমরা এখানে দেখেন যে প্রথমে কি তৈরি করব? ইন্ট্রোডাকশন। সো আসুন এখন আমরা মুভ করবো আমাদের মেইন পড়ায়। তো ইন্ট্রোডাকশনে এই যে জিনিসটা আমরা পড়লাম, এই যে লিভিং বিগ সিটিতে বেশি প্রবলেম থাকে, এইটা সবার ক্ষেত্রে সত্য না। তাইলে আমরা এখানে কি বলতে পারি? কি দিয়ে শুরু করতে পারি বলেন তো? ইট ইজ কি দিয়ে ট্রু দ্যাট বলতে পারি, অথবা সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে এটা কমনলি কি দ্যাট বিলিভড দ্যাট। আপনারা কি আমার শর্ট ভিডিও একটা দেখছিলেন যে ইন্ট্রোডাকশনে কখন আমরা ট্রু দ্যাট ইউজ করব আর কখন আর্গুয়েট দ্যাট ইউজ করব? ফেসবুকে আমি কিছুদিন আগে দিছিলাম, একটু খেয়াল করবেন, ঠিক আছে। অনেক সময় আমি অনেক শর্ট ভিডিও দিই, বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট থাকে, মানে একদম শর্ট কথায় অনেক বড় একটা জিনিস আপনি শিখে ফেলবেন। সো কোনো একটা শর্ট দেখলে আপনারা ওটা দেখবেন সম্পূর্ণ, দেখবেন যে লাস্টে গিয়ে আপনি কিছু না কিছু শিখতে পারছেন এখান থেকে। সো ইট ইজ কমনলি বিলিভ দ্যাট। এরপরে আমরা দেখেন যে মেনি পিপল ইকুয়াল টু কি বলতে পারি বলেন তো? এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ অথবা এ সার্টেন নাম্বার অফ। তাহলে আমরা বলতে পারি এ সিগনিফিক্যান্ট, এরপরে কি বলবো আমরা? নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস। পিপল ইকুয়াল টু কি বলতে পারি? হ্যাঁ, ইন্ডিভিজুয়ালস। এরপরে আসেন যে থিং মানে এটা কি বলতে পারি বলতো? কি বলতে পারি? বিলিভ। আর দ্যাট আর নিব না, কারণ একবার নিছি। লিভিং ইন এ বিগ সিটি, লিভিং মানে আমরা বলতে পারি রেজিডেন্সিং। কি বলতে পারি আমরা? রেজিডেন্সিং ইন এ বিগ সিটি গুলো আমরা কি বলতে পারি? হ্যাঁ, ও ইট ইজ কমনলি বিলিভড, এখানে হবে দ্যাট। এই যে উপরে লিখে ফেলেন দ্যাট, এখানে দেই নাই। হ্যাঁ, তো রেজিডেন্সিং ইন এ লার্জ কি বলবো আমরা? সিটি। আর হ্যাজ ইকুয়াল টু আমরা হ্যাজই লিখবো। আর মেনি ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলতো? সেভারেল। এই যে মেনি ইকুয়াল টু কি বললাম? সেভারেল। আর ডিফিকাল্টিস, এই যে ডিফিকাল্টিস ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এটা সুন্দর আর কি, ড্রব্যাকস।
এই যে নাইমা আপনি লিখছিলেন কি ডিমেরিটস, ডিমেরিটস এটা লিখলেও হবে, ড্রব্যাকস। আর নাও ডেজ এগুলো আমরা কি বলতে পারি, ইন দিস ডেজ, অথবা কি বলতে পারি রিসেন্ট ইয়ার্স, মানে সাম্প্রতিক বছরগুলোতে। শেষ। তাহলে দেখা যাচ্ছে কত সুন্দর করে আমরা ইজিলি প্যারাফ্রেজিং করে ফেলছি না? তো আপনাদের সবসময় এগুলো সুন্দর করে শিখাইছি, আপনারা সুন্দরভাবে লিখবেন। It is commonly believed that a significant number of individuals believe residencing in a large city has several drawbacks in recent years. Clear? এখন আসো আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে আমরা কি লিখবো বলেন তো? থিসিস স্টেটমেন্ট। তো থিসিস স্টেটমেন্ট এখানে কি কোনো অপিনিয়ন চাওয়া হয়েছে প্রশ্নে? না। তো অপিনিয়ন চাওয়া হলে কেমনে লিখবেন সেটা আমি একটু পরে দেখা দিচ্ছি। এখন তো অপিনিয়ন ছাড়া লিখতে হবে। তো এখানে আমরা এভাবে সরাসরি বলবো, অলদো দিয়ে শুরু করব, যে অলদো দেয়ার আর, এভাবে লিখেন সাম, অবভিয়াস মানে স্পষ্টত, এই কথাটা লিখলে সুন্দর লাগে আর কি আমার কাছে, অবভিয়াস প্রবলেমস অফ, হ্যাঁ অফ বলে আমরা বলবো অফ লিভিং ইন এ মেট্রোপলিটন সিটি, মানেটা হচ্ছে লার্জ সিটি। মেট্রোপলিটন সিটি মানেটা কি? মেট্রোপলিটন সিটি, কমা দিয়ে আমরা বলবো, এখানে অনেক ধরনের কি আছে, স্টেপ আছে, স্টেপ আছে না, অনেক ধরনের মেজার নেওয়া যায়। তো আপনি বলতে পারেন যে স্টেপস ক্যান ডেফিনেটলি বি টেকেন, ক্যান বি মানে হতে পারে আর কি, টেকেন টু, দেখেন যে এটা কমানো যায় বা প্রশমিত করা যায়, টু রিডিউস, আমরা কি বলতে পারি রিডিউস, অথবা ট্যাকল, অথবা মিনিমাইজ, যে কোনো একটা বলেন। মিনিমাইজ বললে সুন্দর হবে, টু মিনিমাইজ দিস প্রবলেমস, ইকুয়াল টু প্রবলেমস বানিয়ে দিয়েছি আমরা ক্রাইসিস বলতে পারি। কি বলতে পারি আমরা? ক্রাইসিস। তো দেখো যে আমরা প্রবলেমসগুলো, এই যে অনেকগুলো প্রবলেম আছে না, ওগুলোর কথা আমরা কোথায় দিব? বডি প্যারাগ্রাফ 1-এ। আর স্টেপস যেগুলো আছে ওইগুলোর কথা আমরা কোথায় বর্ণনা দিব? বডি প্যারাগ্রাফ 2-তে। মানে এইগুলা দ্বারা এগুলা কি করা যাবে? সমাধান করা যাবে। বুঝতে পারছো? ইজি না? তো যে কোনো প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আপনি এটা লিখতে পারবেন। জাস্ট ওই যে ওই অংশগুলো কি করতে হবে আপনাকে? মেট্রোপলিটন সিটি, এইটা আপনাকে এডিট করতে হবে, যেটা আসবে ওইটা এখানে বসায় দেবেন আর কি। আর যদি ওপিনিয়ন বেসড আসে, তাহলে অপিনিয়ন বেস আসলে ধরেন এটার সাথে যদি হোয়াট ডু ইউ থিঙ্ক বলে, হ্যাঁ বেশিরভাগ এটার সাথে বলে প্রবলেমের সাথে, তাহলে আপনি শুরু করবেন আই বিলিভ দ্যাট দিয়ে। আপনি শুরু করবেন প্রথমে গিয়ে কি আই বিলিভ দ্যাট, এরপরে বলবেন যে অলদো দিয়ে, এরপরে অলদো দিয়ে আমি যে কথাটা বলছি না ওই সব বলে ফেলবেন। তার মানে আই বিলিভ দ্যাট লাগালেই আপনার কি হয়ে গেল? অপিনিয়ন হয়ে গেল, শেষ। এই তো ইজি। আপনি ইজিলি মনে রাখবেন, লিখে রাখবেন। বাসায় সবাই নোট খাতা করতেছেন না? তো নোট খাতায় আমি যেগুলো কথা বলি মাঝে মাঝে শর্ট হলে ওগুলা পাশাপাশি লিখে রাখবেন। আপনার নোট খাতায় গিয়ে কি করতে পারবেন? ওগুলা তুলতে পারবেন। আমার এখানে একটা ছেলে ছিল, একটা আমি সিঙ্গেল কথা যদি বলতাম সে ওটা কি করতো? নোট খাতা। তো একদিন নোট খাতা সে নিয়ে আসছে, আইসা দেখি তো অনেক সুন্দর করে সে তুলছে এগুলা, ঠিক আছে, ছোটো ছোটো জিনিসগুলো সে ক্লাসে তুলতো, পাশে নোট আকারে লিখতো। শেষ লেখা তাড়াতাড়ি, হ্যাঁ অনেকেরই শেষ। দিস ক্রাইসিস, হ্যাঁ শেষ আপনার, হ্যাঁ গুড, আপনার শেষ। সেজুল মিয়া সবসময় পিছনে পড়ে ফেলো রে। তাড়াতাড়ি উঠানোর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটা লেখো যে অপিনিয়ন দিয়ে আসলে জাস্ট এই কথাটা শুরু করে শেষ করব। আমি এটা এখান থেকে মুছে নিচ্ছি, ঠিক আছে? কারণ আগে বোর্ডের মতো না যে আপনি সারা এখানে লিখতে পারবেন, কারণ এটা অলরেডি মানে খুবই রেসপন্সিভ, দেওয়ার সময় বড় হয়ে যায় লেখাগুলা। তো এটা আমি ইয়ে করে ফেলছি, হ্যাঁ ওখান থেকে, আচ্ছা এভাবে নিতে হবে।
ওকে, লিখছেন সবাই? চলে আসেন। এখন আমরা কি তৈরি করব? হ্যাঁ, এখন আমরা বডি প্যারাগ্রাফ 1, এখানে সব রেডি আছে না? তো আপনারা তো, আমি অলরেডি এর আগে আরো 5টা ক্লাস নিয়ে নিছি, আপনারা সব কিছু জানেন, এভরিথিং জানেন। সো আমি প্রথমে যে টপিক সেন্টেন্সে যে লিঙ্কিং ওয়ার্ড আছে ওটা ব্যবহার করব, তারপর এক্সপ্লেন লিঙ্কিং ওয়ার্ড করে এক্সপ্লেন করব, এক্সাম্পলে লিঙ্কিং ওয়ার্ড করে এক্সাম্পল লিখব, রিজাল্টে লিঙ্কিং ওয়ার্ড দিয়ে রিজাল্ট লিখে ফেলবো। বুঝতে পারবেন না? ওকে, সো স্টার্ট নাও। প্রথমে হচ্ছে কস্ট অফ লিভিং টু হাই। তো আমরা শুরু করব এভাবে, অন দ্য ওয়ান হ্যান্ড লিখে শুরু করব। অন দ্য কি লিখবো? ওয়ান হ্যান্ড, কারণ দুই জিনিস, কিন্তু এখানে একই জিনিস, কি দুই জিনিস। আর এটা যখন শুরু করবো তখন কি লিখবো? অন দ্য আদার হ্যান্ড। তো অন দ্য ওয়ান হ্যান্ড, এরপরে লিখবো যে ওয়ান অফ দ্য মেইন প্রবলেমস অফ, এরপরে বলবো লিভিং ইন এ বিগ সিটি, এরপরে বলবো ইজ, কি বলবো আমরা? দ্যাট। এটা আমরা সাজালাম আর কি, মানে টপিক লেখার আগে। ওয়ান অফ দ্য হচ্ছে তার গিয়ে কি লিঙ্কিং ওয়ার্ড টপিকের। তো এখন আসো কস্ট অফ লিভিং, আমরা বলবো দ্য কস্ট অফ লিভিং, এরপর বলবো ইজ ফার এক্সপেন্সিভ, মানে এটা খুব বেশি কি বলতো ব্যয়বহুল। এক্সপেন্সিভ বানানটা একটু আচ্ছা হয়েছে আর কি, বাট আমি ওই যে বোঝা যাচ্ছে না। ফর কি বলবো আমরা এখানে? এক্সপেন্সিভ। দেন এই কথাটা লিখলে ভালো, দেন লিভিং ইন এ ভিলেজ অর এ স্মল প্রভিন্স। এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট কি টপিক সেন্টেন্স, যে আমরা বললাম যে শহরে বসবাস করা প্রচুর কি ব্যয়বহুল একটা গ্রাম অথবা ছোট প্রদেশের চেয়েও, তাই না? এখন আসেন আমরা পরবর্তীতে যাব কোন কোন জিনিসের উপর আসলে আমরা বেশি বাড়া দেই। তাইলে আমরা বলবো ইন আদার ওয়ার্ডস দিয়ে শুরু করব। আমাদের কি শুরু করব বলো তো? এক্সপ্লেইন ইন আদার ওয়ার্ডস, কমা দিব, এটা কমা, ইন আদার ওয়ার্ডস। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে ইনহ্যাবিটেন্টস অর্থ হচ্ছে বাসিন্দা। ইনহ্যাবিটেন্টস হ্যাভ, এস যেহেতু আছে তাইলে হ্যাভ টু হবে। ইনহ্যাবিটেন্টস হ্যাভ টু পে মোর অন হাউজিং, ইলেকট্রিক অ্যান্ড গ্যাস। এরপরে আরেকটা দিতে হয় ব্যাট। হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি টেকিং, BAT ব্যাট and other utility bills ফুল স্টপ দিয়ে দেব। এগুলো হচ্ছে গিয়ে বেশি কি করা হয়, সিটি থেকে নেওয়া হয়। এখন আসো যে আমরা এখানে অ্যাকোমোডেশন ইস্যুকে আমরা কি করতে পারি, এক্সাম্পল হিসাবে দিতে পারি। আর ঢাকা সিটির একটা কি দিয়ে দিলাম, উদাহরণ দিয়ে দিলাম। তাহলে আমরা বলবো ইন ঢাকা সিটি, কি বলতে পারি আমরা? ইন ঢাকা সিটি, ইন ঢাকা সিটি। আর এভাবে এক্সাম্পলটা লিখলে ভালো, ফর, এরপরে কি দিলাম আমরা? এক্সাম্পল। ঢাকা সিটিতে কি হয়? হ্যাঁ, তাইলে হ্যাঁ রেন্টিং, আমরা বলবো যে
ছোট একটা বেডরুম নাও, রেন্টিং ইন এ স্মল কি দিব আমরা বেডরুম is just out of budget for many professionals মানে বেশিরভাগ প্রফেশনাল কি চলে যায় আউট অফ বাজেট চলে যায় for many professionals and for this reason এভাবে বলবো and for this reason they have to leave or commute 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 to work commute to work মানে হচ্ছে কাজে আসা অফিসে আসা বোঝায় they have to leave or commute to work from রুরাল মানেটা কি বলো তো রুরাল মানে হচ্ছে গ্রাম্য আর শহরের জীবন মানে কি আরবান তাইলে আসো আমরা ফ্রম রুরাল এরিয়াস মানে মানুষ যেহেতু শহরে বসবাস করতে না চলে যায় কোথায় গ্রামে আর গ্রাম থেকে যখন শহরে আসে তখন তার জন্য কি হয়ে যায় এজ এ রেজাল্ট হিসাবে আমরা দিব তার জন্য স্ট্রেসফুল এবং আনহেলদি হয়ে যায় এজ এ রেজাল্ট এই যে আমরা দিব এজ এ কি দিব আমরা বলো রেজাল্ট কমা দিস উড ইফেক্ট আমরা বলতে পারি অথবা কি হয় তাদের নেগেটিভ দিস উড ইফেক্ট দিয়ে দেই দিস উড ইফেক্ট stressful and an unhealthy লাইফ স্টাইল তাদের জন্য কি হয়ে যায় এটা আনহেলদি একটা লাইফস্টাইল হয়ে যায় এই হচ্ছে আমাদের তীর এই পর্যন্ত কি লিখছি বলো তীর কেমন হয়েছে প্রথমে দেখেন আপনারা এখানে আমরা কি দিছি বলো তো টপিক সেন্টেন্স তারপর আপনারা দেখেন যে ইন আদার ওয়ার্ডস দ্বারা কি দিছি বলুন তো ইন আদার ওয়ার্ডস কি দিছি এক্সপ্লেইন ফর এক্সাম্পল দ্বারা কি দিছি বলেন আপনারা এক্সাম্পল আর এজ এ রেজাল্ট দ্বারা কি লিখছি এই পর্যন্ত যদি কেউ লিখে ফেলো এই পর্যন্ত তাহলে আপনার কত আসবে স্কোর মানে এই পর্যন্ত লিখলে আপনি ফুল স্কোর পাবেন এখন আমাদের যেহেতু হাতে আরো দুইটা বাকি আছে তাহলে আমরা তীর্থায় যাব কোথায় যাব তীর্থা আর আমি আগেও বলছি যে যেহেতু এটা এখানে প্রবলেমস এস চাইছে সিঙ্গুলার তাহলে আমাদের প্লুরাল তাহলে আমাদের তীর্থার উল্টা ইউজ করলে বেশ কি হয় ভালো হয় তাহলে আমাদের আরো দুইটা জিনিস বাকি রয়েছে পলিউশন এবং ট্রাফিক জ্যাম আর ওইটাকে আমরা এক্সপ্লেন করবো সাফারিং ডিজিজ তাহলে ওই কথাটা আমরা কেমনে লিখতে পারি দেখেন যে আমাদের আরেকটা যখন আমরা টপিক সেন্টেন্স লিখবো ওইটার লিঙ্কিং ওয়ার্ড লিখতে হবে তাহলে এখানে বলবো অ্যানাদার ইস্যু ইজ দ্যাট কি লিখবো আমরা এখানে অ্যানাদার ইস্যু ইজ কি লিখবো বলো দ্যাট এখানে বলবো যে পলিউশন তাহলে আমরা বলবো দ্য এয়ার কোয়ালিটি দ্য এয়ার নো কোয়ালিটি এটা দ্য এয়ার কোয়ালিটি অফ cities area is often মানে প্রায় পুয়ার এরপর বলবো and the traffic jam always occurs মানেটা কি বলতো গোটা আর কি occurs in different parts of cities area সিরিজ কি লিখলাম আমরা এরিয়া
এই হচ্ছে আমাদের সেকেন্ড টপিক সেন্টেন্সের কি সেকেন্ড টপিক সেন্টেন্সটা। আর এটাকে আমরা কি করব, সাফারিং ডিজিজ, মানে এর ফলে সিটির যারা মানুষরা আছে তারা কি করে, অনেক ধরনের রোগে কি হয়, ভুগে। তাইলে আমরা বলতে পারি দিস ইজ বিকজ, এখন আমরা ইউজ করতে পারি দিস ইজ কি বলতে পারি আমরা, বিকজ। এরপরে বলবো যে সিটি ইন্ডিভিজুয়ালস হ্যাঁ, সিটি ইন্ডিভিজুয়ালস ক্যান সাফার ফ্রম, বা মে দিলে ভালো, ক্যান দিলে বেশি 100% হয়ে যায়, মে সাফার ফ্রম লিথাল ডিজিজ দিয়ে যাই। লিথাল মানে কি বলতো, মারাত্মক, ডিজিজেস কি কি রোগ হয় বলতো, সাচ এস, প্রথম যে রোগটা হচ্ছে ব্রঙ্কাইটিস, বানানটা একটু দিতে হবে, ব্রঙ্কাইটিস। তারপরে যেটা হয় সেটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন, যেটা আমরা বলছিলাম। আর কি পাইছিলেন আপনারা, অ্যালার্জিক রিয়াকশনস। এরপরে আরেকটা আছে ওই যে রেসপিরেটরি, শ্বাস প্রশ্বাসের অনেক সমস্যা হয় না, দেখবেন যে এটা না বলাই ভালো, বেশিরভাগ শ্বাস প্রশ্বাসের রোগের শীতকালে মরণ কিন্তু বেশি হয়, এটা কি দেখছেন? রেসপিরেটরি কি প্রবলেমস অ্যান্ড মেনি মোর, এবং আরও অসংখ্য রোগ। অ্যান্ড কি লিখবো আমরা বলতো, অ্যান্ড মেনি মোর। এই তো শেষ, আমাদের কি শেষ করলাম বলেন তো, বডি প্যারাগ্রাফ 2। তো বডি প্যারাগ্রাফ 1 এর শেষ অংশগুলা। তো অ্যানাদার ইস্যু ইজ দিয়ে সেকেন্ড টপিক সেন্টেন্স দিছি, আর দিস ইজ বিকজ দিয়ে সেকেন্ড টপিকের কি দিছি আমরা, ওই যে এক্সপ্লেইনটা দিলাম, দ্যাটস অল। তাড়াতাড়ি তুলেন সবাই। বুঝে আসছে তো সবার? এভাবে করতে পারবেন না আপনারা? আমি কিন্তু সবগুলাই লিখে দিছি এভাবে আপনাদের, শুধু একটা হয়তো স্যার বুঝেছেন শীট দিয়ে। হ্যাঁ, তো মেজর যে জিনিসগুলো বেশি আসে পরীক্ষার হলে, এগ্রি ও ডিসএগ্রি, তারপরে হচ্ছে ডিসকাশন এসে, তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, তারপরে 2 পার্ট, তারপরে এটা প্রবলেম এবং কোনটা সলিউশন। প্রবলেম এবং সলিউশন এসেটা আগে বেশি আসতো, 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত প্রবলেম এবং সলিউশনটা সবচেয়ে বেশি, 2015 সাল পর্যন্ত, 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত প্রবলেম সলিউশনটা বেশি আসতো। কিন্তু এখন সবচেয়ে বেশি আসে এগ্রি ও ডিসএগ্রি, পজিটিভ ও নেগেটিভ, ডিসকাশন এসে। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, দিস ইজ বিকজ সিটা মিসিং আছে, থ্যাংক ইউ। এখানে সি এ দিয়ে দিবেন, সি এ, BECAUSE। আমি বলছি কিন্তু লেখার সময় একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, সো আর কোনো মিস্টেক হলে আমাকে অবশ্যই বলবেন লেখার সময়, কারণ অনেক সময় মুখে বলি আর লাইভ লিখি, তো সেজন্য একটু হতে পারে যে কোনো সময় ABC মিস্টেক হতে পারে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, শেষ কি সবার? লিখা শেষ না? তাহলে এখন এটা মুছে দেই। এখন মুছে দিয়ে আমরা কি লিখবো বলেন আপনারা? বডি প্যারাগ্রাফ কোনটা লিখবো? 2। তো আমরা এইখানেই থেকে অন্যটাতে আর যাচ্ছি না, এটা আবার মুছে দিই আমরা। হ্যাঁ, এভাবে মুছে দিলাম। ওকে, সো এই যে এখানে সো
সো এবার আসুন আমরা চলে যাব বডি প্যারাগ্রাফ 2। বডি গ্রাফ 2 আমরা স্টার্ট করব কি দিয়ে বলেন তো আপনারা? অন দা কি দিয়ে? আদার এন্ড দিয়ে। ভেরি গুড। সো আমরা এখন লেখা শুরু করি। কেমনে লেখা শুরু করব দেখেন আপনারা। এখানে বলবো অন দা কি, হ্যাঁ, আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, ক্ষমা। আর আমরা এখানে প্রথমে এভাবে শুরু করব, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এখানে যেগুলো আমরা প্রবলেমটা অ্যাড্রেস করব, মানে এখানে যেগুলো প্রবলেম দেবো ওইগুলোর সলিউশন আইসা আপনি কোথায় বলতে হবে? বডিটো। যেমন দ্য কস্ট অফ লিভিং আপনি দিচ্ছেন, এখন যদি কস্ট অফ লিভিং এর যে টপিকটা ওইটার সলিউশন করতে হবে। এখন আইসা যদি আপনি ট্রাফিক জ্যামের সলিউশন এই জায়গায় করে ফেলেন তাহলে কি হবে? উল্টাপাল্টা হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না সেক্ষেত্রে। তো এখানে বলবেন দ্য ফার্স্ট অ্যান্ড কি বলবেন আপনারা? ফরমোস্ট। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এরপরে আমরা শুরু করি সলিউশন ইজ দ্যাট, সলিউশন। এরপরে বলবো আমরা ইজ, কি বলবো আমরা এখানে? দ্যাট। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সলিউশন ইজ দ্যাট। হ্যাঁ, এখানে আমরা বলবো কি বলবো? ওই যে গভর্নমেন্ট নিডস, তাহলে আমরা বলবো যে গভর্নমেন্ট needs to build more houses for mass people, মানে সাধারণ জনসংখ্যার জন্য। এর ফলে কি হবে জানেন? তাহলে আমরা এটাকে আমরা ইনফ্যাক্ট দ্বারা কি করে ফেলি? আমরা এক্সপ্লেন করে ফেলি। ইনফ্যাক্ট তার ফলে আমরা দিছি, তার কারণটা কি হতে পারে? রিজনটা কি হতে পারে? ইনফ্যাক্ট, হ্যাঁ হ্যাঁ, দিস ক্যান রিডিউস অ্যাকোমোডেশন কি? রেন্টিং। রেন্টিং ফেয়ার which may impose landowners which may impose land কি? owners। তারা দ্বারা ফেয়ার, which may impose, হ্যাঁ, হুইচ মে ইম্পোজ বাই হবে এখানে, বাই কাদের দ্বারা? ল্যান্ড ওনার্স দ্বারা। তখন এটা কি হয়ে যাবে? রেন্টিং ফেয়ারটা কি হয়ে যাবে? রিডিউস হয়ে যাবে। এখন আসেন এই দুইটার পরে আমরা লিখবো, এরপরে কোনটা দিছিলাম আমরা? এই যে পলিউশন এবং কি? ট্রাফিক জ্যাম। আর এখানে বলছিলাম আমরা সিটি কাউন্সিল ইম্পোজ স্ট্রিক্ট রুলস, তাদেরকে দিয়ে। সো এখানে আমরা এভাবে লিখবো, টু অ্যাড্রেস pollution from cities area, কমা। এখানে এই যে অ্যাড্রেস কথাটা আমি বললাম না, এই অ্যাড্রেস মানেটা কি? কে বলতে পারো এই অ্যাড্রেস মানেটা কি? অ্যাড্রেস মানে কি ঠিকানা? না, অ্যাড্রেস মানেটা কি? সমাধান করা। কি বোঝায়? দেখো যে প্রবলেম, ব্রিটিশরা কোনোদিন প্রবলেম বলে না, ব্রিটিশরা প্রবলেমকে বলে ইস্যু। কি বলে তারা? ইস্যু। আর কোনোটা জিনিস যদি সমাধানে যায় তারা, তাইলে ওটাকে তারা সরাসরি সলিউশন বলে না, তারা বলে অ্যাড্রেস। কি বলে? অ্যাড্রেস। দুইটা জিনিস তো বুঝছো, কখনো বলবে না। এটা মানে কি? সমস্যা। আর অ্যাড্রেস মানে এটা কি? সমাধান। কিন্তু যদি আপনার ঠিকানার ক্ষেত্রে বলে তখন হচ্ছে অ্যাড্রেস, তখন কি হচ্ছে? অ্যাড্রেস। ক্লিয়ার হয়েছো? ওকে। সো টু অ্যাড্রেস দ্য পলিউশন ফ্রম সিটিজ এরিয়া। এখন আমরা বলবো আর কি আছে? সিটি কাউন্সিল। সিটি কাউন্সিল, হ্যাঁ, সিটি কাউন্সিল কি করতে হবে? ইম্পোজেস স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন, আমরা বলতে পারি রুলস অ্যান্ড রেগুলেশনস those who
ব্রিচেস মানে হচ্ছে ভঙ্গ করা আর কি, যারা আইনটা ভঙ্গ করে, দোজ হু ব্রিচেস লজ। এই হচ্ছে আমাদের সেকেন্ড টপিক সেন্টেন্সের আমরা ইয়েটা দিলাম, টপিকটা। আর এটাকে যদি আমরা এখন কি করব, এটাকে অবশ্যই এই কথায় সীমাবদ্ধ রাখবো না, আমরা এটার একটা কি দিব, এক্সপ্লেইন। তো এক্সপ্লেইন আমরা এবার বলতে অথবা উদাহরণ দিতে পারি, এক্সপ্লেইন উদাহরণ অথবা রেজাল্ট। তো একটা উদাহরণ দিয়ে দিই, যেমন আমরা একটা সুইজারল্যান্ডের উদাহরণ দিয়ে দিই, ইন সুইজারল্যান্ড ফর ইনস্ট্যান্স। ফর কি দিব আমরা, ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স দ্বারা কি দেওয়া হয় বলতো, উদাহরণ। সো ইন সুইজারল্যান্ড ফর ইনস্ট্যান্স, if any drivers break, মানে কি করা, ভঙ্গ করা, break the norms, norms মানে ল আর কি, of traffic rules, they have to pay instantly, instantly মানেটা কি, তাৎক্ষণিকভাবে, enormous fine। শেষ। আর একটা রেজাল্ট চাইলে আপনি দিতে পারেন যে এজ এ কনসিকুয়েন্স, হ্যাঁ, দিস উড রিডিউস, কমায় আর কি, ট্রাফিক পলিউশন ফ্রম সিটি এরিয়া। শেষ। আমি এই লাস্টের কথাটা যে লিখছি না, এজ এ রেজাল্ট, এটা আপনি না চাইলেও লিখতে পারেন, আবার লিখতে পারেন। যদি আপনার এরকম থাকে কোনো কিছু, তাইলে লিখে ফেলবেন, না থাকলে অ্যাভয়েড ইট, স্কিপ করবেন। দেখেন আমরা অলরেডি লিখে ফেলছি, সেকেন্ড টপিক সেন্টেন্স এটা বলছি, আর এটাকে আমরা এক্সপ্লেইন না করে আমরা একটা উদাহরণ দিছি। আর লাস্টে আপনি চাইলে রেজাল্টটা লিখতে পারেন, ইটস নট ম্যান্ডেটরি। আচ্ছা, ওখানে আমি ইম্পোজ দুইবার দিয়ে দিছি, একটা জিনিস দেখছেন আপনারা, দুইবার হয়ে গেছে একই ওয়ার্ড। তো আপনারা চাইলে এই যে এখানে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে যে এখানে ইম্পোজের বদলে আপনি ইনডাক্ট লিখতে পারেন। কি লিখতে পারেন, ইনডাক্ট। তাহলে বারবার সেম ভোকাবুলারিটা রিপিট হলো না আর কি। হ্যাঁ, একটু এখানে এডিট করে নাও। ওকে, লিখা শেষ সবার? শেষ? তাহলে আসুন এবার আমরা চলে যাব কনক্লুশন লিখতে। কি লিখতে চলে যাব? কনক্লুশন। এখন আসুন যে কনক্লুশনটা আসলে কেমনে লেখা হবে। কনক্লুশন তো নিয়ম অলরেডি আগে একবার লিখে দিছি না স্ট্রাকচারে, আর পদ্ধতি তো আপনাকে দেখাচ্ছি যে কেমনে লিখতে হয় খুব ইজিলি। কিন্তু ইন্ট্রোডাকশন আর কনক্লুশন খুব ইজিলি লেখা যায়, আপনি মাত্র 5 মিনিটের ভিতরে এই দুইটা শেষ করতে পারবেন যদি আপনার নিয়মটা পরিষ্কার থাকে। তো এখন এইটা মুছে দেই কেমন? ওকে, সবাই লিখছেন তো? ওকে, ওকে, তাহলে আসো যে কনক্লুশন শুরু করার সময় আমরা কি লিখতে শুরু করি? ইন কনক্লুশন, টু সাম আপ, টু কনক্লুড, ওটা লিখে শুরু করতে পারি না?
যে কোনো একটা লিখেন আপনি, যেটা আপনার ভালো লাগে সেটা। টু কি লিখলাম আমরা? টু সাম আপ, কমা। এখন আসো আগে আমরা ওই যে ইন্ট্রোডাকশন খেয়াল আছে ওখানে অল দ্য লিখছিলাম না? সো অল দ্য সিনোনিম কি লিখতে পারি আমরা? ওয়াইল। কি লিখতে পারি আমরা? ওয়াইল। ওয়াইল দিয়ে আমরা এভাবে বলবো যে লিভিং ইন এ বিগ সিটি অথবা লিভিং ইন এ লার্জ সিটি, এভাবে লিখলে সুন্দর। ডাজ নট, নট অনলি বাট অলসো যেটা আছে সূত্র, ডাজ নট অনলি reflect us a range of problems, অনেকগুলো প্রবলেমের কথা আমরা বলছিলাম না, ওইটা আর কি এভাবে বলছে, does not only reflect us a range of problems, এরপরে but it দেখেন যে also has solution to tackle those issues। আমরা কি বলবো এখানে বলেন তো? ইস্যুস। শেষ। ইস্যুস বানান কি হয়েছে আপনারা একটু আমাকে বলবেন, তারপর যদি না হয় আমি আবার ইয়ে করে ফেলবো। দেখো এখানে অনেকগুলো প্রবলেম বলছিল না, ওই প্রবলেমগুলো এখানে বলছি এ রেঞ্জ অফ কি প্রবলেমস, মানে সামারাইজ করছি। আর এখানে অনেকগুলো সলিউশন বলছিল না, তো অলসো হ্যাজ সলিউশনস এস দেব টু ট্যাকল দোজ ইস্যুস, মানে এই ইস্যুসকে সমাধান করার জন্য কি আছে? অনেকগুলা সলিউশন আছে। শেষ। এখন আসো আমরা আমাদের কি দিব, এটা তো আমরা সামারি করলাম প্রথম সেন্টেন্সে। সামারি করার পরে আমরা আমাদের কি দিব বলেন? সলিউশন দিব। কি দিব? না, সাজেশন দিব। কি দেব? যদি এখানে আমাদের কি চাইতো? অপিনিয়ন চাইতো, তাহলে তো আবার ওইটা বলতাম, বাট এখানে তো অপিনিয়ন চাই নাই। এখানে আমাদের কি দিতে হবে? আমাদের একটা সাজেশন। তো সাজেশনটা আমরা বলবো যে গভর্নমেন্ট এবং সিটি কাউন্সিল তারা যদি একত্রে সুন্দরভাবে কাজ করে তাহলে আমাদের একটা সুন্দর সিটি কি করতে পারে, তারা দিতে পারে। তাহলে আমরা এভাবে বলবো যে গভর্নমেন্ট, এভাবে লিখেন যে গভর্নমেন্ট and city council should address the problems of cities area for a better লিভিং ফ্যাসিলিটিস। এটা আমরা জাস্ট তাদের উপর কি করলাম? দিয়ে দিলাম। ফ্যাসিলিটি হবে ফ্যাসিলিটিস। শেষ। তাহলে দেখো আমরা একবার পড়ি, গভর্নমেন্ট অ্যান্ড সিটি কাউন্সিল শুড অ্যাড্রেস দ্য প্রবলেমস অফ সিটিজ এরিয়া ফর এ বেটার লিভিং ফ্যাসিলিটিস। ফিনিশ। ক্লিয়ার হয়েছে এবার? গুড। তো এইভাবে আপনারা কি করবেন? কজ সলিউশনের ক্ষেত্রে কজ কারণগুলো দিবেন কোথায়? আপনারা বডি 1-এ। সলিউশনগুলো কোথায় দিবেন? আপনারা বডি 2-তে। আর কজ এবং ইফেক্ট, ইফেক্ট মানে কি? প্রভাব। তো সলিউশনের জায়গায় আপনারা প্রভাব এইরকম আপনারা দুইটা করে দিবেন। প্রথমে টপিক দিবেন প্রভাবের, তারপর এক্সপ্লেন করবেন ওটা। সেকেন্ড ওই যে কজ যেটা দিছিলেন ওইটা টপিক দিবেন, ওইটাকে কি করবেন আবার আপনারা এক্সপ্লেন করবেন। আর এগুলো তো এরকমই কনক্লুশনের ক্ষেত্রে। তো আমি দেখেন যে এখানে আপনাদের শিটটা দিচ্ছি, তো শিটে আমরা তো এখানে শুধু প্রবলেম সলিউশন করছি, তো আমার এই শিটগুলোতে আছে কজ এবং ইফেক্ট, কজ এবং কি সলিউশন। তো শিটে আবার আমি তীর দ্বারা লিখে দিছি। কিসের দ্বারা? ওভাবে লিখলে হবে, ওভাবে লিখলে হবে। তো বেস্ট হচ্ছে তীরটা দ্বারা লিখলে। কোনটা দ্বারা? তীরটা। তো শিটগুলো একটু নেন সবাই, দেন আর বাকি থাকলে আমাকে সামনে পাঠিয়ে দিবেন। শেষ। এখন হচ্ছে গত ক্লাসের পড়াটা আপনারা দেন। তো এভাবে সবাই লিখতে পারবেন না ডিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার হয়েছে তো এবার? তাহলে নেক্সট দিন হচ্ছে আমাদের আপনারা টাস্ক 2 এর উপর 3টা জিনিসের উপর পরীক্ষা দিবেন। লিখেন সবাই। নেক্সট ক্লাসে কি কি কিসের উপর পরীক্ষা দিবেন দেখেন আপনারা। প্রথম হচ্ছে অ্যাডভান্টেজ আর কি ডিসঅ্যাডভান্টেজ আছে।
আর এগ্রি অর কি ডিসএগ্রি এসে এইটার উপর। আর তারপর আমরা শিখছিলাম কোনটা, ডিসকাশন এসে। এই তিনটার উপর দিবেন। আজকের এইটা আমি নিচ্ছি না, আজকের এইটার আমি বাসার কাজ দিব, 3টা বাসার কাজ দিব। কয়টা দিব? 3টা। এই 3টা সুন্দর করে এইভাবে লিখে নিয়ে আসবেন। গত ক্লাসের বাসার কাজটা দিছিলাম না, ওগুলো সবাই দিয়ে দেন আমাকে সামনে। আর বাসার কাজ না নিলে অবশ্যই ইউ হ্যাভ টু পে আস 100 টাকা। কত টাকা দিতে হবে? 100 টাকা। শেষ না? হ্যাঁ, একটা বাকি রয়েছে। ওকে, আল্লাহ হাফিজ ডিয়ার অল স্টুডেন্টস, ভালো থাকবেন সবাই।